বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি মুভির গল্প শুনব যা যেমন হাসির তেমনি ভয়ের। মুভিটির নাম বকাসুর রেস্টুরেন্ট। গল্পের শুরুতেই আমরা দেখি এক গভীর জঙ্গলে এক মহান সাধু ধ্যানে মগ্ন। তিনি সাধারণ কোনো সাধু নন, তিনি শূন্যে ভেসে তপস্যা করছেন। তার তপস্যা সম্পূর্ণ হওয়ার পর তিনি তার প্রিয় শিষ্য কাশী বলিকে ডাকেন। সাধু তাকে জানান যে তার সময় শেষ হয়ে এসেছে এবং তিনি দেহ ত্যাগ করবেন। যাওয়ার আগে তিনি কাশীবলীকে করো বর চাইতে বলেন। কাশী বলি ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী। সে গুরুদেবের কাছে এমন এক জ্ঞান চায় যা দিয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো শক্তিকে বশ করতে পারবে। গুরু তার হাতে একটি প্রাচীন এবং পবিত্র বই তুলে দেন। এই বইয়ে ছিল মহাদেবের দেওয়া তন্ত্রমন্ত্রের অসীম শক্তি। তবে গুরু তাকে সতর্ক করে দেন, এই বইয়ের বিদ্যা কখনো খারাপ কাজে ব্যবহার করো না, তাহলে তোমার বিনাশ নিশ্চিত। কিন্তু কাশী বলি সেই সাবধানবাণী কানে নেয়নি। সে কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করতে শুরু করে এবং এক বিশাল হাবেলির মালিক হয়ে বসে। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। একদিন এক ভয়ানক তান্ত্রিক ক্রিয়া করতে গিয়ে তার নিজেরই মৃত্যু হয় এবং সেই অভিশপ্ত বই তার হাবেলিতেই রয়ে যায়। গল্প চলে আসে বর্তমান সময়ে। আমরা পরিচয় হই পরমেশ নামের এক যুবকের সাথে। পরমেশ এবং তার বন্ধু পাল্লি মিলে একটি ইউটিউব চ্যানেল খুলেছে। তাদের উদ্দেশ্য হলো ভূত আছে কি নেই তা প্রমাণ করা। পরমেশ আসলে একজন সাধারণ চাকরিজীবী, কিন্তু সে তার বসের অত্যাচারে অতিষ্ঠ। তার স্বপ্ন একটি নিজস্ব রেস্টুরেন্ট খোলার, যার জন্য দরকার 50 লক্ষ টাকা। আর এই টাকা জোগাড় করতেই তারা ইউটিউবে ভূতের ভিডিও বানানোর পরিকল্পনা করে। প্রথম ভিডিওতে তারা একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে মিথ্যে ভূতের নাটক সাজায়। কিন্তু লাইভ স্ট্রিমিং চলাকালীন তাদের অন্য বন্ধুরা মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে চলে আসে এবং ধরা পড়ে যায় যে পুরো ভিডিওটাই সাজানো। দর্শকরা তাদের গালাগালি দিতে শুরু করে এবং ভিডিওটি ফ্লপ হয়। প্রথম ভিডিও ফ্লপ হওয়ার পর পরমেশ হতাশ হয়ে পড়ে, কিন্তু তার বন্ধুরা, বিশেষ করে সাই এবং ভার্গব, তাকে সাহস যোগায়। সাই ইন্টারনেটে সার্চ করে তাদের শহরের সবচেয়ে ভয়ঙ্কর জায়গার খোঁজ পায়, কাশী বলির অভিশপ্ত হাবেলি। তারা ঠিক করে এবার আর নকল ভূত নয়, সত্যিকারের ভূতের ডেরায় গিয়ে ভিডিও বানাবে। পরমেশ, পাল্লি, সাই, ভার্গব এবং তাদের এডিটর বন্ধু বামন, এই 5 জন মিলে সেই হাবেলিতে পৌঁছায়। জায়গাটি ছিল অত্যন্ত বিভীষিকাময়। চারদিকে মানুষের এবং পশুপাখির খুলি ছড়িয়ে আছে। দেওয়ালে আঁকা বিচিত্র তান্ত্রিক চিহ্ন। পরমেশ ভয়ে কাঁপতে কাঁপতে ভিডিও রেকর্ড শুরু করে। তারা হাবেলির ভেতরে ঘুরতে ঘুরতে একটি গোপন ঘরে সেই অভিশপ্ত কালো জাদুর বইটি খুঁজে পায়। পরমেশ ভাবে এটি কোনো সাধারণ পুরনো বই এবং সে সেটি নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন তাদের ভিডিওটি আবারও ফ্লপ হয়। পরমেশ ইউটিউব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই টেবিল থেকে সেই বইটি আপনা আপনি নিচে পড়ে যায় এবং একটি নির্দিষ্ট পাতায় খুলে যায়। সবাই মিলে বইটি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল অদ্ভুত সব জাদুকরী টোটকা। যেমন, একটি বিশেষ বিড়াল যদি গরুর দিকে তাকিয়ে কাঁদে এবং সেই চোখের জল কেউ চোখে লাগায়, তবে দেবী তাকে বর দেবেন। টাকার লোভে তারাই অদ্ভুত টোটকা পরীক্ষা করতে যায়। কিন্তু জঙ্গলের সাধারণ বিড়াল দিয়ে তো আর এসব কাজ হবে না। তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং এক শ্মশানবাসী অঘরী বাবা তাদের দেখে হাসাহাসি করেন। তিনি বলেন, তন্ত্রমন্ত্র ছেলে খেলা নয়, টাকা তাদের দরকারি, তাই তারা বইয়ের আরেকটি সহজ টোটকা বেছে নেয়, আত্মা বশীকরণ। নিয়মটি ছিল অমাবস্যার রাতে কবরস্থানে বসে হাতে একটি লেবু নিয়ে মন্ত্রপাঠ করতে হবে। এতে কবরের আত্মা লেবুর মধ্যে বন্দী হয়ে যাবে এবং সেই আত্মা তাদের আদেশ মেনে কাজ করবে। পরমেশ ভাবে, যদি একটা আত্মাকে দিয়ে কাজ করানো যায় তবে রেস্টুরেন্টের টাকা জোগাড় করা কোনো ব্যাপারই না। ঠিক হয়, বামন মন্ত্র পড়বে। কিন্তু অমাবস্যার দিন বামনের বাবার অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে বাড়ি যেতে হয়। অগত্যা ভার্গব ভয়ে ভয়ে মন্ত্র পড়ার দায়িত্ব নেয়। মাঝরাতে তারা কবরস্থানে যায়। ভার্গব একটি কবরের অপর বসে মন্ত্র পড়ে, আর বাকি বন্ধুরা মদ খেয়ে মাতলামি শুরু করে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাদের এই অবস্থায় দেখে ফেলে এবং লাঠি সোটা নিয়ে তাড়া করে। তারা কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফেরে। কিছুদিন পর থেকে পরমেশের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। পরমেশ অফিস থেকে ফিরে দেখে তার রান্নাঘর তছনছ, ফ্রিজ খালি। প্রথমে সে ভাবে বন্ধুরা হয়তো পার্টি করেছে, কিন্তু বন্ধুরা অস্বীকার করে। একদিন তারা বিরিয়ানি অর্ডার করে খেতে বসবে, এমন সময় কারেন্ট চলে যায়। অন্ধকারে কারো পায়ের শব্দ এবং নুপুরের আওয়াজ শোনা যায়। আলো আসার পর দেখা যায় বিরিয়ানির হাঁড়ি একদম পরিষ্কার, কেউ যেন রাক্ষসের মতো সব খেয়ে ফেলেছে। তারা বুঝতে পারে সেই বইয়ের টোটকা কাজ করেছে এবং তাদের ঘরে এখন কোনো অদৃশ্য শক্তি আছে। ভয়ে তারা এক ঘরে দরজা বন্ধ করে রাত কাটায়। পরদিন পরমেশ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগায়। রাতে মনিটরে তারা এক হাড়হিম করা দৃশ্য দেখে।
ঠিক রাত 11টায় আলমারি খুলে সেই লেবুটি লাফিয়ে বাইরে আসে। তারপর সেই লেবু থেকে এক ধোঁয়া বেরিয়ে তাদের বন্ধু বামনকে আচ্ছন্ন পোজেস করে ফেলে। বামন কোনো এক জানোয়ারের মতো রান্নাঘরে গিয়ে কাঁচা মাছ, মাংস, চাল সব গোগ্রাসে খেতে শুরু করে। খাওয়া শেষ হলে আত্মাটি আবার লেবুতে ঢুকে যায় এবং বামন স্বাভাবিক হয়ে যায়। পরে জানা যায় আসলে যেদিন তারা কবরস্থানে যাওয়ার পরিকল্পনা করছিল সেদিন বামন প্র্যাকটিস করার সময় লেবুটি হাতে নিয়ে মন্ত্র পড়েছিল। সে জানত না যে সে যেখানে বসেছিল তার নিচে একটি পুরনো কবর ছিল। সেই কবরের আত্মাই লেবুতে আটকা পড়েছিল। বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় এই আপদকে বিদায় করতে হবে। পরমেশ লেবুটিকে একটি জারে ভরে অনেক দূরে ফেলে দিয়ে আসে। তারা ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সেই লেবুটি আবার গড়িয়ে গড়িয়ে তাদের দরজায় হাজির। সাই রেগে গিয়ে লেবুটি রাস্তায় ছুঁড়ে মারে। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটি শবযাত্রা যাচ্ছিল। লেবুটি গিয়ে সেই মৃতদেহের ওপর পড়ে। সাথে সাথে মৃতদেহটি উঠে বসে। সবাই ভয়ে পালিয়ে যায়, কিন্তু মৃতের ছেলে খুশি হয়ে সম্পত্তির কাগজ সই করাতে যায়। আত্মাটি মৃতদেহ নিয়ে সোজা পরমেশের বাড়িতে ঢুকে সব খাবার খেয়ে আবার লেবুতে ফিরে যায়। অবস্থা বেগতিক দেখে তারা আবার সেই লেবুটিকে একটি মন্ত্রপুত চালের গণ্ডির মধ্যে আটকে রাখে। বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না। পরদিন বামনের কাকা তার ছেলেকে নিয়ে তাদের বাসায় আসেন। ছেলেটির নাম আঞ্জি। সে মানসিকভাবে একটু অসুস্থ এবং চুপচাপ থাকে। কাকা তাকে 50 দিনের জন্য এখানে রেখে যান। একদিন দুপুরে আঞ্জি টেবিলের ওপর রাখা সেই লেবুটি দেখে ফেলে। সে ভাবল সাধারণ লেবু, তাই কেটে শরবত বানিয়ে খেয়ে ফেলে। ব্যাস, এবার আত্মাটি লেবু থেকে সরাসরি আঞ্জির শরীরে স্থায়ীভাবে বাসা বাঁধে। এখন আর রাত 11টার অপেক্ষা নেই। আঞ্জি সারা দিনই রাক্ষসের মতো খেতে থাকে। তার খিদে মেটাতে গিয়ে পরমেশ আর তার বন্ধুরা ফকির হয়ে যাওয়ার দশা। একদিন সাই মদ খেয়ে মাতাল হয়ে আঞ্জির আত্মার মুখোমুখি হয়। সে জানতে চায়, কে তুই, কেন আমাদের জ্বালাচ্ছিস? তখন আত্মাটি তার পরিচয় দেয়। তার নাম ছিল বকাসুরী, কিন্তু তার অতিরিক্ত খাওয়ার অভ্যাসের কারণে লোকে তাকে বকাসুর বলে ডাকত। 200 বছর আগে সে এক অনাথ ছেলে ছিল, থাকত তার দাদির সাথে। তার অস্বাভাবিক খিদের কারণে তার দাদি সব সময় চিন্তিত থাকত। একদিন দাদি মারা গেলে বকাসুর একদম একা হয়ে যায়। গ্রামের কেউ তাকে খাবার দিত না। খিদের জ্বালায় সে শ্মশানের প্রসাদ, এমনকি কুকুরের খাবারও কেড়ে খেত। একদিন এক জমিদার বাড়িতে শ্রাদ্ধের খাবার খেতে গেলে জমিদার পুত্র তাকে পাথর মেরে হত্যা করে এবং চুপিসারে কবর দিয়ে দেয়। অতৃপ্ত ক্ষুধা নিয়ে মারা যাওয়ায় তার আত্মা মুক্তি পায়নি। বকাসুরের দুঃখের কাহিনী শুনে বন্ধুদের মন গলে যায়। বকাসুর জানায় তার শুধু একটাই ইচ্ছা, পেট ভরে খাওয়া। কিন্তু পরমেশদের কাছে তো আর এত টাকা নেই যে তাকে রোজ রোজ খাওয়াবে। তখন তাদের মাথায় এক বুদ্ধি আসে। শহরে বিভিন্ন জায়গায় ফুড চ্যালেঞ্জ বা খাওয়ার প্রতিযোগিতা হয়। তারা বকাসুরকে আঞ্জির শরীরে নিয়ে সেসব প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। বকাসুর চোখের পলকে 20-30 জনের খাবার খেয়ে ফেলে এবং তারা একের পর এক পুরস্কারের টাকা জিততে থাকে। দেখতে দেখতে তাদের কাছে রেস্টুরেন্ট খোলার মতো পর্যাপ্ত টাকা জমে যায়। টাকা জোগাড় হওয়ার পর তারা ভাবে এবার বকাসুরকে বিদায় দেওয়ার সময় এসেছে, কিন্তু বকাসুর যেতে চায় না। তাদের সেই শ্মশানবাসী বাবাজির সাথে আবার দেখা হয়। বাবাজি তাদের তিরস্কার করেন এবং বলেন, স্বার্থের জন্য আত্মাকে ব্যবহার করা মহাপাপ। একে এখনই মুক্তি দাও, না হলে এর ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। তিনি একটি তাবিজ দেন এবং বলেন এটি আঞ্জির হাতে বেঁধে দরগাতে নিয়ে যেতে হবে। সেখানে ফকির বাবা তাকে মুক্তি দেওয়ার উপায় বলে দেবেন। তারা বকাসুরকে নিয়ে দরগাতে পৌঁছায়। সেখানকার খাদেমরা তাদের রাতে থাকার ব্যবস্থা করে দেয় এবং একটি নির্দিষ্ট দরজা দেখিয়ে বলে, খবরদার, ওই দরজা খুলবে না, ওখানে অনেক খারাপ আত্মা বন্দী আছে। কিন্তু মাঝরাতে পিল্লি দরজার ফুটো দিয়ে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। আসলে ওটা ছিল একটি মায়াবী ফাঁদ। পিল্লি বোকামি করে দরজা খুলে দেয়। সাথে সাথে শত শত পিশাচ ছাড়া পেয়ে যায়। পরমেশরা দৌড়ে বকাসুরের কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু বকাসুর বলে, ভাই, আমি শুধু খেতে পারি, মারামারি করতে পারি না। তারা সারা রাত ভূতদের হাত থেকে পালিয়ে বেড়ায়। সকালে ফকিরবামা এসে পরিস্থিতি সামাল দেন। তিনি বলেন, বকাসুরের যেহেতু কেউ পিণ্ডদান করেনি, তাই সে মুক্তি পাচ্ছে না। পরমেশ এবং তার বন্ধুরা বকাসুরের পরিবারের মতো হয়ে গেছে, তাই তাদেরই বকাসুরের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। তারা বকাসুরকে নিয়ে নদীর তীরে যায় এবং সম্পূর্ণ রীতি মেনে তার পিণ্ডদান করে। যাওয়ার আগে বকাসুর কেঁদে ফেলে এবং বলে, জীবিত অবস্থায় কেউ আমাকে ভালোবাসেনি, কিন্তু মৃত্যুর পর তোমরা আমাকে পরিবারের মতো দেখেছ। বকাসুর মুক্তি পায় এবং আঞ্জি সুস্থ হয়ে ওঠে। পরমেশ তার চাকরি ছেড়ে দাঁড়ে এবং জমানো টাকা দিয়ে নিজের স্বপ্নের রেস্টুরেন্ট খোলে। রেস্টুরেন্টের নাম রাখে বকাসুর রেস্টুরেন্ট। তার প্রেমিকা বর্ষার সাথে তার মিলও হয়ে যায়। সব যখন ঠিকঠাক, তখন মুভির শেষে একটি টুইস্ট আসে। মনে আছে সেই কবরস্থানের কথা যেখানে তারা প্রথমে বসেছিল?
সেই রাতে ভার্গব যে কবরে বসে মন্ত্র পড়েছিল সেখান থেকেও একটি আত্মা ছাড়া পেয়েছিল। সেই আত্মাটি ছিল এক চোরের। মুভির শেষ দৃশ্যে দেখা যায় টিভিতে খবর দেখাচ্ছে শহরে বড় চুরি হয়েছে, আর সেই চুরির মালপত্র পরমেশদের বাড়ির সামনে পড়ে আছে। অর্থাৎ এক বকাসুর গেছে তো কি হয়েছে, এক চোর এখন তাদের ঘাড়ে চেপেছে। বন্ধুরা, এই ছিল বকাসুর রেস্টুরেন্ট মুভির সম্পূর্ণ কাহিনী। মুভিটি আমাদের শেখায় যে লোভ কখনো ভালো ফল বয়ে আনে না, আবার অনাথের প্রতি ভালোবাসা অনেক বড় সমস্যা সমাধান করতে পারে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।